হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবারই পড়াশোনা ভালোই চলছে। তো দেখো, আজকে হচ্ছে যে ভিডিও টপিকটা আলোচনা করব, এটা ক্লাস 10-এর জীবন বিজ্ঞান যে আছে চ্যাপ্টার 3, ঠিক আছে। তো আমি আগের ভিডিওতে হচ্ছে 61 পর্যন্ত প্রশ্ন করিয়ে দিয়েছি, তো আজকে হচ্ছে 62 পর্যন্ত, 62 থেকে স্টার্ট হবে, ঠিক আছে। যতদূর করা যায় দেখা যাক। তো আজকের যে বংশগত রোগটা আছে সেটা হচ্ছে হিমোফিলিয়া। তো 62 নম্বরের প্রশ্নটা আছে যে হিমোফিলিয়া কি। তো এটা হচ্ছে, দেখো, যে মানুষের যে বংশগত রোগের ফলে আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্তক্ষরণ বন্ধ হয় না, তাকে হচ্ছে হেমোফিলিয়া বলে। এর মানেটা হচ্ছে, মানুষ যদি কোনো জায়গায় আঘাত পায় তাহলে সেখান থেকে রক্ত বেরোতে থাকবে, ঠিক আছে। এই রক্তক্ষরণটা যদি মনে করো রক্তটা বারবার পড়তেই থাকে, মানে রক্তটা জমাট না বাঁধে, ঠিক আছে, তাহলে এরকম টাইপের রোগটাকে বলা হয় হচ্ছে হেমোফিলিয়া। এবার দেখো, যেটা 63 নম্বরের প্রশ্ন আছে যে হিমোফিলিয়া কত প্রকারের হয়। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে হিমোফিলিয়া 3 প্রকারের হয়। একটা হচ্ছে হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি আর হিমোফিলিয়া সি। তো হিমোফিলিয়া এ যে আছে এটা কেন হয়, সেটা হচ্ছে আমাদের যে রক্ততঞ্চনের 8 নম্বর ফ্যাক্টর আছে সেটা উৎপন্ন হয় না, তাই এই জন্য রোগটা আর কি হয়। হিমোফিলিয়া বিটা দেখো, সেটা হচ্ছে রক্ততঞ্চনের 9 নম্বর ফ্যাক্টর যে আছে বা ক্রিসমাস ফ্যাক্টর, সেটা হচ্ছে থাকে না, সেই জন্য এই রোগটা হয়। আর হিমোফিলিয়া সি যেটা আছে ওটা হচ্ছে ফ্যাক্টর 11-এর অভাবে আর কি হয়। তো আমরা দেখলাম যে হিমোফিলিয়া রোগটা যে আছে সেটা বেসিক্যালি 3 প্রকারের: হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি আর হিমোফিলিয়া সি, আর প্রত্যেকটা কারণ এখানে বলা আছে। এবার দেখো যে 64 নম্বরের প্রশ্ন, যে ক্রিসমাস ডিজিজ বা রাজকীয় বা রয়্যাল হিমোফিলিয়া কোনটা। তো এই তিনটার মধ্যে হচ্ছে হিমোফিলিয়া বি যেটা, সেটা হচ্ছে ক্রিসমাস ডিজিজ। তারপরে দেখো যেটা 64 নম্বরের প্রশ্ন, যে হিমোফিলিয়া রোগের কারণগুলো লেখো। তো হিমোফিলিয়া রোগের কারণগুলো হচ্ছে এই যে এখানে বলা আছে, ঠিক আছে, ওগুলো লিখতে হবে। হিমোফিলিয়া রোগ এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর এর জন্য, বি এর জন্য, এই যে এখানে যে আমি লিখলাম কারণগুলো, সেখানে লিখতে হবে হিমোফিলিয়া এর কারণ এটা, বি এর কারণ এটা, সি এর কারণ এটা। এরপরে যেটা নেক্সট প্রশ্ন আছে দেখো, সেটা হচ্ছে 65 নম্বরের প্রশ্ন, যে হেমোফিলিয়া রোগের লক্ষণগুলো লেখো। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে হেমোফিলিয়া একটা বংশগত রোগ। এই রোগে আঘাতপ্রাপ্ত স্থান থেকে অবিরাম রক্তক্ষরণ হতে থাকে, রক্ততঞ্চন হয় না। যেটা আগেই বলা হচ্ছে যে যদি রক্ত, মানে কোনো আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্তটা অনবরত ঝরতেই থাকে, সেটা বন্ধ না হয়, সেটাই হচ্ছে রক্তক্ষরণ, ঠিক আছে। যদি হেমোফিলিয়া রোগ থাকে তাহলে রক্তক্ষরণ হতেই থাকবে, রক্ততঞ্চন হবে না, মানে রক্তটা জমাট বাঁধবে না। তবে 66 নম্বরের প্রশ্নটা আছে, দেখো, যে কোন রোগটি ক্রিস-ক্রস উত্তরাধিকার নীতি অনুসরণ করে। তো এখানে হচ্ছে দুটা রোগ যেটা ক্রিস-ক্রস উত্তরাধিকার সূত্র মেনে চলে, সেটা হচ্ছে হিমোফিলিয়া আর হচ্ছে বর্ণান্ধতা। এরপরে যেটা আছে দেখো 67 নম্বরের প্রশ্ন, যে বাহক মাতার সাথে স্বাভাবিক পিতার বিবাহের ফলাফল। মানে হিমোফিলিয়া রোগটা যে আছে মাতার মধ্যে আছে কিন্তু পিতাটা সুস্থ, তাহলে তাদের মধ্যে যে সন্তানগুলো সৃষ্টি হবে, সে পুত্র হোক আর কন্যা হোক, তারপরে তাদের মধ্যে আর কি রোগটা কীভাবে থাকতে পারে বা হতে পারে। তো 1 নম্বরটা দেখো, যেটা বলা আছে কন্যাদের 50% স্বাভাবিক এবং 50% বাহক প্রকৃতির হয়। যদি মেয়ে হয় তাহলে 50% কন্যা হচ্ছে স্বাভাবিক হবে এবং 50% কন্যা বাহক প্রকৃতির হবে। আর 50% পুত্র স্বাভাবিক হলেও 50% পুত্র কিন্তু হিমোফিলিক হয়, কারণ পুত্রটা কিন্তু বাহক হবে না। পুত্র হলে হয় স্বাভাবিক হবে, না হয় হিমোফিলিক রোগটা ধারণ করবে। আর যদি 3 নম্বরটা বলছে মোট সন্তানের সাপেক্ষে যদি হিসাব করা হয়, ছেলে মেয়ে উভয়ের সাপেক্ষে, তো 50% স্বাভাবিক হবে, 25% বাহক এবং বাকি 25% হচ্ছে হিমোফিলিয়া আক্রান্তযুক্ত হয়। তো এবার যে রোগটা সেটা হচ্ছে আমাদের বর্ণান্ধতা। তো বর্ণান্ধতা হচ্ছে কি, বর্ণান্ধতা জিনিসটা হচ্ছে চোখের মধ্যে আমরা যে কালার আছে আমাদের, ঠিক আছে, কালার চিনতে অসুবিধা হবে, মানে বর্ণ চিনতে অসুবিধা হবে, সেটাকে বলা হচ্ছে বর্ণান্ধতা। তো 68 নম্বরের প্রশ্ন আছে, তো চোখের রেটিনায় অবস্থিত কোন কোষ বর্ণ দেখতে সাহায্য করে। এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে কোন কোষ। তারপরে আছে দেখো যে 69 নম্বরের প্রশ্ন, যে বর্ণান্ধতা কী। তো এটা হচ্ছে যে রোগের ক্ষেত্রে লাল, সবুজ অথবা নীল বর্ণ চিনতে অসুবিধার সৃষ্টি হয়, তাকে বর্ণান্ধতা বলে। মানে আমাদের যে কালারগুলো আছে, ঠিক আছে, এই কালারের মধ্যে আমরা হচ্ছে লাল, মানে যার আর কি রোগটা হবে বর্ণান্ধতা, লাল, সবুজ এবং নীল, ওরা পুরোপুরি লাল দেখতে পাবে না, অন্য কালার দেখতে পাবে, ঠিক আছে। সবুজ যে আছে সে সবুজ দেখতে পাবে না, অন্য একটা কালার দেখতে পাবে যেটা আর কি সবুজ না। নীল কালারটাও সেম। তো যাদের বর্ণান্ধতা আছে এই তিনটা বর্ণ দেখতে আর কি অসুবিধার সৃষ্টি হয়। সে একটাও হতে পারে যে লাল বর্ণ দেখতে অসুবিধা বা লাল বর্ণ চিনতে পারছে না, কারো বা সবুজ বর্ণ হতে পারে, কারো বা নীল বর্ণ হতে পারে।
তারপরে দেখো যেটা 70 নম্বরের প্রশ্ন আছে যে লাল বর্ণান্ধতাকে কী বলা হয়। তো যদি লাল বর্ণান্ধতা হয় ওটাকে বলা হয় প্রোটানোপিয়া, আর যদি নীল বর্ণান্ধতা হয় সেটাকে বলা হয় ট্রাইটানোপিয়া। আর যদি সবুজ বর্ণ চিনতে না পারে বা সবুজ বর্ণান্ধতা হয় সেটাকে বলা হয় ডিউটেরানোপিয়া। ঠিক আছে, তো এটা হচ্ছে বর্ণান্ধতা রোগের তিন রকমের নাম, অবশ্যই পরীক্ষা আসে। তারপরে দেখো যেটা 71 নম্বরের প্রশ্ন আছে যে লাল এবং সবুজ বর্ণান্ধতা সৃষ্টির কারণগুলো লেখো। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিনের অবস্থানের কারণে। ঠিক আছে, এক্স ক্রোমোজোম দেওয়া আছে, প্রচ্ছন্ন জিনের অবস্থানের কারণে এটা আর কি সৃষ্টি হয়। এরপরে 72 নম্বরের প্রশ্ন যেটা আছে দেখো যে নীল বর্ণান্ধতা সৃষ্টির কারণগুলো লেখো। তো এটা হচ্ছে যে 7 নং অটোজোমে প্রচ্ছন্ন জিন অবস্থান করলে নীল বর্ণান্ধতা সৃষ্টি হয়। ঠিক আছে, আমাদের যে মানে ক্রোমোজোম তো টোটাল 46টা, তার মধ্যে হচ্ছে 44টা অটোজোম আর 2টা হচ্ছে সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, তো ওই 44টা অটোজোমের মধ্যে যেটা 7 নং অটোজোম সেখানে প্রচ্ছন্ন জিন যদি অবস্থান করে তাহলে হচ্ছে নীল বর্ণান্ধতা সৃষ্টি হয়। এবার দেখো যেটা 73 নম্বরের প্রশ্ন যে বর্ণান্ধতা রোগটি পুরুষদের ক্ষেত্রে অধিক লক্ষ্য করা যায় কেন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো এটা অ্যান্সারটা হয়েছে কারণ পুরুষদের দেহে কেবলমাত্র একটি এক্স ক্রোমোজোম উপস্থিত থাকে। আমরা জানি পুরুষদের সেক্স ক্রোমোজোম XY প্রকৃতি, তার মানে একটাই এক্স থাকে। ঠিক আছে, তারপর বলছে তাই এক্স লিঙ্ক প্রচ্ছন্ন বর্ণান্ধতা সৃষ্টিকারী জিনটিকে হচ্ছে বাধা দান করার মতো অপর কোনো প্রোকোটেলিল উপস্থিত থাকে না। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে পুরুষদের ক্ষেত্রে বর্ণান্ধতা মানে কালার যেটা আর কি চিনতে অসুবিধা সেটা পুরুষদের ক্ষেত্রে বেশি হবে, মানে পুরুষদের ক্ষেত্রেই বেশি হয়, মহিলাদের ক্ষেত্রে খুবই কম রেয়ার কেস দেখাই যায় না। ঠিক আছে, এরপরে যেটা 74 নম্বরের প্রশ্ন যে বর্ণান্ধতা রোগের লক্ষণগুলো কী কী। তো বর্ণান্ধতা রোগের লক্ষণগুলো হচ্ছে যে লাল, সবুজ, নীল, ঠিক আছে, এইসব বর্ণ চিনতে না পারা বা দেখতে না পাওয়া, তাহলে হচ্ছে বর্ণান্ধতা রোগটা হবে। এবার দেখো 75 নম্বরের প্রশ্ন যেটা আছে যে বাহক মাতার সাথে স্বাভাবিক পিতার বিবাহের ফলাফল, মানে মায়ের মধ্যে হচ্ছে বর্ণান্ধতা রোগটা আছে কিন্তু বাহক যেহেতু, ঠিক আছে, মানে অতটা প্রকাশ পায়নি, আর পিতাটা হচ্ছে স্বাভাবিক, তাদের মধ্যে যদি বিবাহ হয় তাহলে তাদের যে সন্তানগুলো হবে কীভাবে রোগটা বহন করবে বা আক্রান্ত হবে। তো সেটা 1 নম্বরটা হয়ে যাচ্ছে যে কন্যা সন্তানদের মধ্যে 50% স্বাভাবিক এবং 50% বাহক, আর পুত্রদের মধ্যে 50% স্বাভাবিক আর 50% হচ্ছে বর্ণান্ধ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝতে পারলাম যে কন্যা যদি হয়, ঠিক আছে, তার মানে ওটা স্বাভাবিক হবে নাহলে বাহক হবে, রোগটা আক্রান্ত হবে না। আর যদি পুত্র হয় তাহলে হয় স্বাভাবিক হবে না হয় আক্রান্ত হবে, মানে পুত্রদের ক্ষেত্রে কিন্তু রিস্ক বেশি, আর কন্যাদের ক্ষেত্রে রিস্ক নাই, কারণ ওরা তো বাহক হতে পারে না হলে স্বাভাবিক হতে পারে। আর আমরা জানি যে বাহক হয় তার অতটা ক্ষতি হয় না, তাই তো, যেরকম স্ত্রী অ্যানোফিলিস মশা হচ্ছে ডেঙ্গু কী বলে ওটা, ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে, তো মশাটার তো কোনো প্রবলেম হয় না, কিন্তু ওই মশাটা মানুষকে যদি কামড়ায় তাহলে হচ্ছে ম্যালেরিয়া রোগ হয়, তাই তো, এটাই আর কি। তারপরে দেখো যেটা আছে যে 76 নম্বরের প্রশ্ন জেনেটিক কাউন্সেলিং কি। যেটা অ্যান্সারটা হয়েছে যে জেনেটিক কাউন্সেলিং হলো চিকিৎসাবিদ্যার সেই শাখা যেখানে বংশগত রোগ বহনকারী ব্যক্তিদের বিবাহের ক্ষেত্রে সঠিক পরামর্শ প্রদান করা হয় যাতে পরবর্তী জনতে রোগটি দ্বারা আক্রান্ত না হয়। মানে এটা হচ্ছে যে যেসব ফ্যামিলির বা যেসব পরিবারের বা যেসব লোকের বংশগত রোগ আছে তাদের যে বিবাহ হবে, ঠিক আছে, তো বিবাহের ক্ষেত্রে আর কি সঠিক পরামর্শ প্রদান করে, মানে কি পুত্র বা বিবাহের পর যে সন্তান হবে সেটা আর কি নেওয়া যাবে কি যাবে না, সেই সব ব্যাপারে আর কি এখানে আলোচনা করা হয়। তো এটাকেই বলা হচ্ছে জেনেটিক কাউন্সেলিং। এবার দেখো যেটা আছে যে 77 নম্বরের প্রশ্ন যে থ্যালাসেমিয়া প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা লেখো। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে বিবাহের পর যদি জানা যায়, মানে ভুলবশত আর কি দুটো ব্যক্তির মধ্যে বিবাহ হয়েছে যাদের দুজনের মধ্যে আর কি বংশগত রোগটা আছে থ্যালাসেমিয়া, ঠিক আছে, তাহলে কি করা উচিত। তো এটাই বলছে যে দেখো যে বিবাহের পর যদি জানা যায় যে অজান্তেই দুজন ব্যক্তির, এটা ঠিক আছে, দুজন বাহক ব্যক্তির মধ্যে বিবাহ ঘটে গেছে, তাহলে সেই দম্পতিকে সন্তান ধারণের পূর্বে অবশ্যই জেনেটিক কাউন্সেলিংয়ের পরামর্শ নেওয়া উচিত, মানে সন্তানটা নেবে কি নেবে না সেই সময় আর কি জেনেটিক কাউন্সেলিংয়ের পরামর্শ নেওয়া উচিত। তো এই সমস্ত ক্ষেত্রে গর্ভধারণ চলাকালীন CBS পরীক্ষা এবং
ইয়াতে আছে দেখো, এমনিওসেন্টেসিস পরীক্ষা দ্বারা গর্ভস্থ সন্তান আক্রান্ত কিনা তা জানা যায়। যদি গর্ভস্থ সন্তান আক্রান্ত হয় তাহলে গর্ভপাতের পরামর্শ দেওয়া হয়, বলা হয় যে না এরকম মানে বাচ্চাটা না নেওয়া উচিত। তারপরে দেখো যেটা আছে, পরবর্তী সন্তানের ক্ষেত্রে একই পরীক্ষা দ্বারা যদি জানা যায় যে সুস্থ সন্তান গর্ভে আছে তাহলে সেই সন্তান আর কি নিতে বলা হয়। তারপরে জেনেটিক কাউন্সেলিং একটা হচ্ছে পদ্ধতি, যেটা হচ্ছে বংশগত রোগের জন্য যাদের বিয়ে হবে তাদের আর কি চিকিৎসা মানে সন্তান নেওয়ার আগে আর কি টেস্ট করা হয়, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।